তিনবার চারবার করবি সকালে আমি নিনি শ্বশুর বাবার তো মাস্টার মাফি নজর দেয় সারা আর জানার আরো বুঝেই নজর দেয় মাইকেলে তো জান আলাহা মানুষের পূর্ববর্তী আছে বিদায় ওর এত বড় সাহস হয় এটা কেন হয়তো নারায়ণের পিছনে মনে হয় কেউ আছে, কিন্তু ওরা বৈঠকে আসে না, থানায় মামলা করে, আবার ওইখানে নারায়ণ আবার আমাদের নামে মামলা করছে আমার নামে। যখন ভাঙা হয়েছিল তখন তো বলা ছিল যে আমরা নাগা ফাঁসছি, এই যে লাখ লাখ টাকা একটা পিলারের ফুটে 1.5 লক্ষ টাকা করে খরচ হয়েছে। এখন এখন দেখেন লট টট নাই, মানে ওরা পার্শ্ববর্তীরা এটা কেটে ফেলছে, এটা কাটছে, ওরা বলতেছে এটা কাটছে, কিন্তু এটা তো ওরা কাটছে, ও নিজেও তো বলছে যে লট কাটছে, ও নিজেরাও শিখে। আমরা পঞ্চায়েতে ডাক দিলাম, পঞ্চায়েত মানে এখানে সুশীলধর অনেকজন ছিল, সুশীলধর নিজে বলছে যে এখানে একটা গাছ আছে, গাছটা প্রায় 60 বছর হবে, আর এই রাস্তা দিয়ে আমি মাটি দিচ্ছি আর ইট দিছি, কিন্তু এরা এটা শুনতে রাজি না। মিটিং এর মধ্যে মারামারি কত চলা আছে। নারায়ণ চৌধুরী এরা বলে মানে গাছ নিয়ে আসো, বাঁশ নিয়ে আসো, মারবো, কিন্তু আমরা ওখানে মিটিং এর মধ্যে সবাই ছিলাম, সুশীলধর ছিল, তারপর অজিত মাস্টার ছিল, তারপর সৌম্য মেম্বার ছিল, তারপর মাইকেল ঘোষ ছিল। এক কড়া জমি নিয়ে শুরু হয়েছিল বিরোধ। সেই বিরোধ গড়ায় 145 ধারার আইনি প্রতিক্রিয়ায়। কিন্তু অনুসন্ধানে উঠে আসছে আরো বড় প্রশ্ন, যে জমি নিয়ে 145 ধারার বিষয়টি ছিল, সেই জমির সীমানা ছাড়িয়ে প্রায় 3 কড়া জমি দখলের অভিযোগ উঠছে কিভাবে। এখানেই শেষ নয়, বিরোধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বক্তব্য, সালিশ বৈঠকের ভূমিকা, জমির মাপঝোঁক, কথিত স্ট্যাম্প এবং পরবর্তী সময়ে ঘর ভাঙচুর ও নতুন করে ঘর নির্মাণের ঘটনাগুলো পরস্পরের সঙ্গে মিলিয়ে দেখতে গিয়ে তৈরি হচ্ছে একের পর এক প্রশ্ন। 145 ধারার 1 কড়া জমি, কিন্তু দখল 3 কড়া। স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে জানা যায়, নারায়ণ দত্তের সঙ্গে সুজন দত্তের জমি নিয়ে বিরোধের সূত্রপাত একটি নির্দিষ্ট পরিমাণ জমিকে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে বিষয়টি 145 ধারার প্রক্রিয়াতেও গড়ায়। কিন্তু অনুসন্ধানের মূল প্রশ্ন হলো, যদি বিরোধের বিষয় 1 কড়া জমি হয়ে থাকে, তাহলে পরবর্তীতে সেই জায়গার পরিমাণ কিভাবে প্রায় 3 কড়ায় গিয়ে দাঁড়ালো। এখানে আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথম পর্বের অনুসন্ধানে আমরা প্রশ্ন তুলেছিলাম, এই বিরোধের পেছনে কোনো তৃতীয় পক্ষের ইন্ধন বা প্রভাব রয়েছে কিনা। সেই প্রশ্নের উত্তর খুঁজতে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে কথা বলার সময় ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণ দত্তের মা। তিনি বারবার আমাদের মাইকেল নামের একজনের সঙ্গে কথা বলতে বলেন। মাইকেলকে ঘিরেই নতুন প্রশ্ন। মাইকেলের সঙ্গে কথা বলে জানা যায়, সুজন ও নারায়ণের মধ্যকার বিরোধপূর্ণ জায়গাটি মাইকেলের বোন থেকে সুজন দত্তের পক্ষে ক্রয় করেছে এমন দাবি করা হচ্ছে। আরো বলা হয়, জমি বিক্রির দলিলের সাক্ষী হিসেবে মাইকেলের নাম রয়েছে। এখানে আমাদের অনুসন্ধানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, যদি মাইকেল ওই জমি বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট থাকেন এবং দলিলের সাক্ষী হয়ে থাকেন, তাহলে পরবর্তীতে তিনি কিভাবে একই জমি সংক্রান্ত সালিশে বিরোধের এক পক্ষের প্রতিনিধি বা সালিশকারীর ভূমিকায় থাকেন। জাঙ্গা যখন পরিমাণ করতে গিয়ে পশ্চিম দিয়ে জাঙ্গা টুরা কাম দিত স্যার, আর মাঝখানে শ্মশান এক কাম করে গিয়ে তারা ঠাকুর দিস তো শ্মশানিয়ান যাতে বই গিয়ে এখন শ্মশানের এই ফুক সাইডেও জাঙ্গা থাকে, পশ্চিম সাইডেও জাঙ্গা থাকে, মাঝখানে শ্মশান না। এখনই তারা যাতে শ্মশানিয়ান তো আই ওরা রেখে আমাদের নারায়ণও বলছে, নারায়ণ এই জাঙ্গান পুরো দিত স্যার, তুই গ্রহণ করবি। ও দাদা আই নিতাম, কথা আই নিম, কিন্তু ও ঘর বাইন কোনো অসুবিধা নেই, কিন্তু জাঙ্গানোর খোঁজে ইন্দিও এক টুরা আছে, ইন্দি এক টুরা আছে, মাঝখানে শ্মশান আর ঘর গেছে আর 2 ঘন্টা জাঙ্গা, আর তো তেমন কোনো জাঙ্গা না। ইন্দি কোনো চূড়ান্ত অভিযোগ নয়, বরং মাইকেলের ভূমিকা স্পষ্ট করতে তার কাছ থেকে আরো পরিষ্কার ব্যাখ্যা প্রয়োজন। মাইকেলকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, সুজনকে যে জায়গা দখল বুঝিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গা কি তার নিজস্ব সীমানার বাইরে গিয়ে নারায়ণের জমির কোনো অংশে পড়েছে। এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এই জায়গার বাইরে কি 1 ইঞ্চি বাইরে গিয়ে কি দখল সুজনের দাদা দিচ্ছে নারায়ণের বাবরটা জাপান দত্ত, আর জামিনে করছি মানে জাপানের বাইক ওই এই বেচছে আর বোনের কাছে না, অনেক বন্যা হাতে তো বেচছে দেয় ও 1 ঘন্টা 3 করা, আর নারায়ণের টিকে দেয় বাপে কিনে 2 ঘন্টা 1 করা, ও 5 2 ঘন্টা বলে ও কিনে দিয়ে অনেক প্রথমে হয়ে যেটি ওষুধ আইন শুদ্ধ ওষুধ দিকে দেয় টেনশন আইন শুধু অনেক টেনশন চাই অনেক বোন কেউ জায়গা কিনে দিয়ে অনেক একটা করে কিনে
এই জায়গা অনুযায়ী তারা কি এই জায়গা দখলের বাইরে কি এক নিচে নিলে ওর ঘর কি এই জায়গা ভিতরে আছে নাকি আরো সময় আছে? ঠিক তারা জাঙ্গানো অ্যাকচুয়ালি টুটুমিতে চাবি দিয়ে দৈনিকে চাবি দিলি অর্থাৎ তুই তারা জায়গাটা এক ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা তুই এখন ননার পরিমাপে ঘর কতটা তবে ঘরে যান আর যখন আমি আলমটা তো মাপি দিয়ে তারপরে 10 ফুট 3 করে জাঙ্গা বেশি ওই আপনার তো সুজন ঘাড়ে অন্যদিকে মাইকেলের বক্তব্যে উঠে আসে সুজন শ্মশানের পাশের জায়গা দেওয়ার কথা বলা হয়েছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, সুজনের জমির ভেতরে যদি নারায়ণের জমি না ঢুকে থাকে তাহলে শ্মশানের পাশে জায়গা দেওয়ার প্রসঙ্গ কেন এলো? মাইকেলের বক্তব্য থেকে অনুসন্ধানে আসে আরেকজনের নাম সুশীল ধর। এই বিষয়ে সুশীল ধরের সঙ্গে সরাসরি কথা বলি আমরা। সুশীল ধর জানান, সুজন দত্ত তার ক্রয়কৃত জমির ওপরে ঘর করেছেন। শুধু তাই নয়, ঘরের বাইরেও তার ক্রয়কৃত জমির কিছু অংশ অবশিষ্ট রয়েছে এমন বক্তব্য দেন তিনি। এই বক্তব্য যদি সঠিক হয় তাহলে মাইকেলের বক্তব্যের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অসঙ্গতি তৈরি হয়। মাইকেল যদি দাবি করেন সুজনের কাছে নারায়ণের জমি পাওনা রয়েছে, আর সুশীল ধর বলেন সুজন তার নিজের কেনা জমির উপরে ঘর করছেন, তাহলে প্রকৃত সীমানা কোনটি? এর উত্তর দিতে প্রয়োজন নিরপেক্ষভাবে জমির মাপঝোঁক, দলিল, খতিয়ান, দাগ নম্বর ও সীমানা যাচাই। সুশীল ধর থেকে আমরা আরো জানতে চাই সুজন দত্তের ঘর নির্মাণের পেছনে আসল বাধাটি কি। তার বক্তব্যে উঠে আসে এটি মূলত ইগো বা ব্যক্তিগত বিরোধের বিষয়। কিন্তু ব্যক্তিগত বিরোধ যদি সত্যি মূল কারণ হয় তাহলে প্রশ্ন আরো বড় হয়, একটি অসহায় পরিবারের ঘর নির্মাণকে কেন্দ্র করে বিরোধ এতটা তীব্র হওয়ার কারণ কি? এর মধ্যেই স্ট্যাম্প নিয়ে দুই সালিসির দুই বক্তব্য। বিরোধের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কথিত স্ট্যাম্প। নারায়ণের মা আমাদের জানান, বিরোধের সময় স্ট্যাম্প স্বাক্ষর বা লিখিত সমঝোতা হয়েছিল। স্ট্যাম্পের বিষয়ে জানতে আমরা মাইকেলের সঙ্গে কথা বলি। মাইকেল জানান স্ট্যাম্পটি সুশীল ধরের কাছে রয়েছে। অন্যদিকে সুশীল ধর জানান সবার সামনে সেই স্ট্যাম্প ছিঁড়ে ফেলা হয়েছিল। অর্থাৎ একই বিষয়ে দুই ব্যক্তির বক্তব্য দুই রকম। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন, স্ট্যাম্পটি কি সত্যিই ছিল? থাকলে তাতে কি লেখা ছিল? কারা স্বাক্ষর করেছিলেন? সেটি কি পরে ছিঁড়ে ফেলা হয়েছিল নাকি এখনো কারো কাছে সংরক্ষিত আছে? এই প্রশ্নের উত্তর মিললে বিরোধের প্রকৃত ইতিহাস অনেকটাই পরিষ্কার হতে পারে। প্রথম প্রতিবেদনের পর কি ঘটেছিল? আমাদের প্রথম অনুসন্ধানী প্রতিবেদনে দেখানো হয়েছিল নারায়ণ দত্ত সুজন দত্তের ঘরের ভেতরে ঢুকে একটি পার্টিশন তৈরি করেছে। প্রতিবেদন প্রকাশের মাত্র 2 দিন পর নতুন ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে নারায়ণ দত্ত ও কৃষ্ণ দত্ত সহ কয়েকজন লোক এসে সুজনের বাড়ির কাঠামোর লোহার রড কেটে ফেলেন। স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে ঘটনাস্থলে গিয়ে আমরা বিষয়টি বাস্তবতা পর্যবেক্ষণ করি। পরবর্তীতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে একদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিরোধপূর্ণ জায়গায় আবারও নতুন করে ঘর নির্মাণের কাজ চলছে। বলছিলাম যে যদি আপনাদের দোকানপত্র থাকে তাহলে আপনারা কাগজপত্রগুলি নিয়ে বসেন। ঘটনাস্থল পরিদর্শনের সময় মানবাধিকার নেত্রী তাহেরা আক্তার অভিযোগ করেন, দেশে আইন ও আদালত থাকা সত্ত্বেও কেউ যদি নিজের ইচ্ছে মতো অন্যের বাড়ি বা জায়গা দখল করে নেয় তাহলে সেটি মানবাধিকারের লঙ্ঘন। মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র যেটা, এটা সবসময় মানুষের নিপীড়িত মানুষের পাশে থাকে। আমরা চেষ্টা করি অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য, অবশ্যই পুলিশের সহযোগিতা নিয়ে। তো আমরা আজকে আনোয়ারায় এখানে যে স্পটটিতে এসেছি, এটা আমাদের চট্টগ্রামের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নিকট, ওনাদেরকে ওয়াকিবহাল করে সাংবাদিক ভাইদেরকে নিয়ে আমরা এসেছি। এটা আসলে খুব বেশি আমাদের এসে যেটা দেখলাম খুব হতাশ হলাম। প্রতিবেশী আমরা অনেক সময় আসলে একজন একজনকে স্যাক্রিফাইস করে আমরা চেষ্টা করি সবাই যেন ভালো থাকে, পরিবেশ, আত্মীয় স্বজন নিয়ে, ভাই বোন নিয়ে। তো এইখানে যে জিনিসটা, যে দ্বন্দ্ব, সবচেয়ে বেশি কষ্ট লাগলো আমাদের একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তার এই যে স্ট্রাকচারটা ভেঙে দেয়া। আমরা স্ট্রাকচার করি কেন? যেন এটা নির্মিত জায়গাটা আমাদের ভিত্তিটা শক্ত থাকে। এখন এই যে এটা ভেঙে দিয়ে যে জিনিসটা করলো, ভিত্তিটা তো ভেঙে দিল, এখন আমাদেরকে আবার এই ভিত্তিটা করতে গেলে আমাদের তো অনেক সময়ের ব্যাপার, টাকার ব্যাপার। তো আমরা চাইবো দুই পক্ষ মিলে, এখানে গ্রামের মেম্বার আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, এখানে আনোয়ারার সম্মানিত মানুষজন আছে, সবাই মিলে আমরা চাইবো এটা যেন একটা সুরাহা হয়। তবে
কার জমি বৈধ এবং কার দখল অবৈধ এই নির্ধারণের জন্য প্রয়োজন সংশ্লিষ্ট দলিলপত্র, সরকারি রেকর্ড, মাপঝোঁক এবং আদালতের প্রশাসনের নথি যাচাই। এখন সবচেয়ে বড় প্রশ্নগুলো, এই অনুসন্ধানে কয়েকটি প্রশ্ন এখনো স্পষ্টভাবে উত্তরহীন। 1. 145 ধারার বিরোধ যদি 1 করা জমি নিয়ে হয়ে থাকে তাহলে প্রায় 3 করা জায়গা দখলের অভিযোগের ভিত্তি কি? 2. জমির প্রকৃত দাগ, খতিয়ান ও সীমানা অনুযায়ী কার কতটুকু জমি রয়েছে? 3. মাইকেল যদি জমি বিক্রির দলিলের সাক্ষী হয়ে থাকেন তাহলে একই বিরোধে তার সালিসি ভূমিকা কি ছিল? 4. সুজনের জমির ভেতরে নারায়ণের জমি ঢুকেছে এমন দাবির পক্ষে কি মাপঝোঁক বা সরকারি নথি রয়েছে? 5. সুশীল ধর যদি বলেন সুজন নিজের কেনা জমির উপর ঘর করছেন তাহলে মাইকেলের বক্তব্যের সঙ্গে এই পার্থক্যের কারণ কি? কতগুলো মাপিয়ে এখন আয় মিলেনি এটা দিয়ে দিয়ে যে বেস্টে দিয়ে রে ওইকে 1.5 ঘন্টা সুযোগ লাগে আরো করা যাবে দাদা দাদা বইয়ের বাতা চেষ্টা এই লোকাল মত বেয়া ফাটা মজুদ তার লাগি কথা নেই অ্যাকচুয়াল ফ্যাক্টর জ্ঞান দিতে হবে নিশ্চয় অনেক বুঝুন জ্ঞান করবেন এদিকে বাকারা একটা বাকা বলতে না এই ফোন যে বেয়া তবে জিন করছি এই চলে বস খাইতাম যাইতাম এবং গরম পরিবে অন কন্ডিশন থেকে খাও সারাদিন সকাল খুব সুন্দর সারাদিন সারাদিন খানো নিজে দিয়ে 100 টাকা 150 টাকা দিয়ে ওটা খানো দিয়ে দোকান থেকে তো আর মানে গলা দিয়ে যেটাই ছুটি দিল তাহলে কিন্তু নই জায়গা এবার যাতে যা মা দোকানে দাঁত শুনিব তাহলে লিখে দিব আইন তো লিখবে সময়। 6. প্রতিটি স্ট্যাম্পে কি লেখা ছিল এবং সেটি কোথায়? সুশীল তখনও বললাম যে সুশীল ধরো জানা যায় দেখতে বিচারিয়ান দেখতে ঘুমোয় তাহলে স্টাম্প মুখের সামনে আর প্রতিনিধি দিও না হয়তো আর মামলা দিলে যেহেতু মামলা তুলে দিত ভিতরে তো বেগুন আছে সরজমিনে বেগুন আছে আর প্রতিনিধি হলো আছে তখন স্টাম্প হিন্দি সিরিয়ে ক্লোজ করে দিত হয়তো নাই আর হাতে টাকা করিব। 7. স্ট্যাম্প ছিঁড়ে ফেলা হয়েছে এমন দাবি সত্য হলে কারা তা প্রত্যক্ষ করেছেন? এবং 8. বিরোধের পেছনে কি শুধুই জমির সীমানা নাকি এর সঙ্গে ব্যক্তিগত বিরোধ কিংবা অন্য কোনো স্বার্থ জড়িত? আমাদের রাজমিস্ত্রির যতগুলো জিনিস আছে সামানা সব জিনিস সারা গেছে, এখন ওই জিনিসটা পাওয়ার জন্য আমি সেজন্য অনুরোধ করতেছি। ওরা ওদের কাজের যে ওই ফিলারের বক্স ছিল স্টিল বক্স ওগুলো খোলার জন্য আছে, তখন আমি যখন গোডাউন থেকে ওদের প্রয়োজনীয় যেগুলো কাজের জিনিস এগুলো বের করে দিচ্ছি তখন গোডাউনটি খুলে দেখতেছি আমার যে 2 লক্ষ টাকার ওখানে মালামাল ছিল ওখানে ওই মালামালগুলো লুটপাট হয়ে গেছে এবং মিস্ত্রির যে প্রয়োজনীয় নির্মাণ কাজের যে জিনিস প্রয়োজন হয় রাজমিস্ত্রি থেকে ওদেরও অনেক জিনিস ওখানে নাই। এর এই প্রতিসাধনের জ্ঞানটা আমরা চাই। শেষ কথা, একটি ঘর নির্মাণ কি একটি পরিবারের জন্য অপরাধ হয়ে দাঁড়িয়েছে নাকি জমির সীমানা নিয়ে তৈরি হয়েছে এমন এক বিরোধ যেখানে একের পর এক নতুন প্রশ্ন আসছে সামনে? একদিকে 145 ধারার বিরোধ, অন্যদিকে জমির পরিমাণ নিয়ে প্রশ্ন, সালিশকারীদের ভিন্ন বক্তব্য, স্ট্যাম্প নিয়ে পরস্পর বিরোধী দাবি এবং ঘর ভাঙা ও নতুন করে ঘর নির্মাণ, সবকিছু মিলিয়ে ঘটনাটি এখন আরো গভীর অনুসন্ধানের দাবি রাখে। এই মুক্তিযোদ্ধা ও প্রবাসী পরিবারের প্রকৃত জমির মালিকানা ও সীমানা নিয়ে বিরোধের নিরপেক্ষ সমাধান কোথায়? তারা বিচার চাইলে কার কাছে যাবে? আর নিজেদের জায়গায় ঘর নির্মাণই কি তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে প্রবাসী নিউজের অনুসন্ধান অব্যাহত থাকবে। পরবর্তী পর্বে আমরা দেখব দলিল, খতিয়ান, দাগ নম্বর ও জমির মাপঝোঁক নথিতে আসলে কি আছে। সকল বিষয় জানতে চোখ রাখুন প্রবাসী নিউজে। নুসাইবা, প্রবাসী নিউজ টিভি। দেশ বিদেশের সকল নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজের সাথেই থাকুন।